আপনার কাছে আমি প্রথম যেটা জানতে চাইবো যে এই আপনার জন্মদত্ত নাম বা পিতৃপ্রদত্ত বা যাই বলুন আসল নাম দেবব্রত, সেখান হুম। থেকে বিশ্বদেবে এই পরিবর্তনটা কবে এবং কিভাবে কেন? যাই হোক, আমি বলতে গেলে অনেক বাইরে চলে যাব, তুমি আমাকে নিয়ন্ত্রণ করো। বিজ্ঞানের নিরিখে যে যুক্তি পরম্পরা আর কবিতার যে যুক্তি পরম্পরা দুটোই আলাদা। এই দুটো যুক্তি পরম্পরার গতি যখন আপনার মধ্যে কাজ করে, আপনি এই দুটোকে কিভাবে আলাদা করে দেখেন? আমি সত্যি কথা বলতে কি, আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে আমার কাছে কবিতার এবং বিজ্ঞানের যুক্তি পরম্পরার যে ঠিক কোথায় পার্থক্য, কোথায় মিল, এগুলো আমার আজও মাথায় ঢোকে না। সাকান্ন বারণ, দেখো উঠোনে সংসার বৃক্ষ শাখে ধরেছে কর্মফল, খাও মনোরসনায় বলো বঙ্গ নাম, শ্রীহট্ট বগুড়া যথা। That somebody should abide by the laws of gravitation. একটা প্রেসক্রিপটিভ ল, একটা ডেসক্রিপটিভ ল। তো আমি বলছি যে আনন্দ হচ্ছে অস্তিত্বের ডেসক্রিপটিভ ল। যিনি মুগ্ধ তাহারও পানে চাহ মুগ্ধ প্রাণে নিমেষ হারা আঁকি পাতে, জাগে না যোচনা রাতে। এই যে তিনি সবসময় জাগ্রত আছেন, নিমেষ হারা আঁকি পাতে, এই জগতের দিকে একবার দৃষ্টি মেলে দিলে সে আনন্দকে প্রত্যক্ষ করা যায়। নমস্কার, আর্ট পৌরের এই পডকাস্ট সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে এর আগে আমরা কবি অমিতাভ গুপ্তর সাক্ষাৎকার বা কথোপকথন বা পডকাস্ট যাই বলুন সেটা নিয়েছিলাম। আমাদের লক্ষ্য হচ্ছে প্রবীণ যে সমস্ত কবি রয়েছেন তাদের অডিও ভিজুয়াল মাধ্যমে ডকুমেন্টেশন করে রাখা যথাসাধ্য। তার কারণ, এটা আমাদের ব্যক্তিগত আফসোস যে অনেক কবি চলে গেছেন অকালে বা সম্পূর্ণ জীবনকাল কাটিয়েই, কিন্তু তাদের ঠিকমতো ক্যামেরাবন্দি করে রাখা হয়নি, বা কবির কথা বা কবির ভাবনা চিন্তা জানার জন্য পত্রপত্রিকায় যথেষ্ট মুদ্রিত সাক্ষাৎকার থাকলেও অডিও ভিজুয়াল মাধ্যমে খুব একটা নেই। এবং যেহেতু এর বাণিজ্যিক গুরুত্ব কম, কাজেই প্রথম সারির বা তথাকথিত বড় পডকাস্ট চ্যানেলগুলো এই বিষয়ে যে খুব গুরুত্ব দেয় তা না। আমাদের এই উদ্যোগটার অন্যতম কারণ তাই যে যে সমস্ত কবিরা আছেন অগ্রজ প্রবীণ সত্তরোর্ধ্ব, প্রাথমিকভাবে তাদের যথাসম্ভব ডকুমেন্টেশন করে রাখা। সেই কাজের সূত্রেই আজকে দ্বিতীয় পর্বে আমরা এসেছি টালায়। বিশ্বদেব মুখোপাধ্যায় আছেন আমাদের সঙ্গে, বিশ্বদেবদার বাড়িতে। কবি, গল্পকার, ভাবুক, দার্শনিক, বিজ্ঞান চিন্তক, যাই বলি বিবিধ পরিচয়। আমরা মূলত বিশ্বদেবদার কবি সত্তা নিয়েই আলোচনা করব। শুরুর আগে বিশ্বদেবদারই দুটি বইয়ে লেখা তার পরিচিতি সম্পর্কে একটু বলে নিই। একটি বইয়ে আছে, কর্মসূত্রে দীর্ঘ ৩৯ বছর তিনি আকাশবাণীর শিলিগুড়ি এবং পরে কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেই সূত্রে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত শাস্ত্রীয় গানের ভেলার সাপ্তাহিক অনুষ্ঠানটি দীর্ঘ ১৭ বছর ধরে উপস্থাপনা করেন। বিশ্বদেব মুখোপাধ্যায়ের আসল নাম দেবব্রত মুখোপাধ্যায়। জন্ম কলকাতায় ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৭ই জানুয়ারি। পড়াশোনা কলকাতার রাজা মনীন্দ্র স্কুল, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং সিটি কলেজ থেকে পদার্থবিদ্যায় সাম্মানিক। আরেকটা বইয়ে ওর পরিচিতি লেখা আছে, জন্ম ১৯৪৫-এ কলকাতায়, কিন্তু মনে মনে আজীবন বসবাস বীরভূম জেলার লাভপুর গ্রামে। তার মাতৃপিতৃভূমি কথাসাহিত্যিক তারাশঙ্করের গ্রাম। বিশ্বদেব তার দৌহিত্র। তার মা গঙ্গা দেবী এবং বাবা শান্তিশঙ্কর মুখোপাধ্যায়। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৭৫-এ, নাম ছায়াজার দশদিক। এ পর্যন্ত তার প্রকাশিত একাধিক কাব্যগ্রন্থ এবং প্রবন্ধ সংকলন রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা কথা শুরু করি। বিশ্বদেব দা, আপনার কাছে আমি প্রথম যেটা জানতে চাইবো যে এই আপনার জন্মদত্ত নাম বা পিতৃপ্রদত্ত বা যাই বলুন আসল নাম দেবব্রত, সেখান হুম। থেকে বিশ্বদেবে এই পরিবর্তনটা কবে এবং কিভাবে কেন? আসলে খুব সংক্ষেপেই বলতে হবে, এই জন্যে এটা খুব
ইতিহাসটা খুব দীর্ঘদিনের। আহ, আমি আমার দাদি মারা যান যখন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপরে আমার বসুমতীতে লেখার একটা সুযোগ হয়। তখন সাপ্তাহিক বসুমতী বেরোতো, এবং সেই সময় আমি আমার সঙ্গেই আরেকজনও লিখছেন দেখছি, তিনি নিত্য সাহানা নামে একটি উপন্যাস লিখছেন। আহ, আহ, ওই খেপে খেপে লিখছেন, আর লেখকের নাম দেবব্রত মুখোপাধ্যায়। আচ্ছা। ফলে আমাকে সেই সময়কার যিনি সম্পাদক ছিলেন কল্যাণাক্ষ বন্দ্যোপাধ্যায়, তিনি আমাকে বললেন, দেবু তুমি নামটা বদলে নাও, ভীষ্মদেব করে নাও। আমি বললাম, না ভীষ্মদেব নয়, এটা তাহলে বিশ্বদেব করুন। তো বিশ্বদেব মুখোপাধ্যায় এই কারণে যে বাবা চাইতেন যে আমার নামটা বিশ্বদেব হোক, আমার ঠাকুরদা চাইতেন আমার নাম ভীষ্মদেব হোক। আর যাই হোক, আমার দাদুর দেওয়ার নাম হচ্ছে দেবব্রত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই একটা জটিল আবর্তের মধ্যে পড়ে এখনো আমি ঘুরপাক খাই। আকাশবাণীর যে অনুষ্ঠান করতাম, সেই অনুষ্ঠানে আমার নাম তো ছিল দেবব্রত মুখোপাধ্যায়, অফিসিয়াল নেম। আর কবি হিসেবে আমার পরিচিতি, প্রবন্ধকার হিসেবে পরিচিতি, সেটা যা আছে সেটা বিশ্বদেব মুখোপাধ্যায় নামে। অনেকে বলে যে এতে নাকি আমার নিজের ক্ষতি হয়েছে, এই জন্য যে এটা ভাগাভাগি হয়ে গেছে। যাই হোক, আমি এই হচ্ছে ইতিহাস। আপনার যে একটি বই আছে, বইটার নাম, আমি যদি খুব ভুল না করি, গাছের মতো গল্প। হ্যাঁ, ঠিক। ওই বইটি অংশত আপনার আত্মজীবনী বলা চলে, হ্যাঁ, পুরোটাই। মানে একটা সময় 90-এর দশক পর্যন্ত মোটামুটি ছিল। ওই বইটা পড়তে পড়তে আমি দেখছিলাম যে আপনার শৈশব, কৈশোর, যৌবন পুরোটাই আপনি ধরেছেন বিভিন্নভাবে। তাতে আপনার বলতে গেলে কিভাবে কলকাতায় কেটেছে আপনার শৈশব, এবং তার সঙ্গে লাভ, পুরো বীরভূমও কিভাবে মিলেমিশে থেকেছে তার একটা। আমার ওই বইটা পড়তে পড়তে কৌতূহল যে আপনি ছেলেবেলায় যে বছরে একবার করে আপনি মানে আপনার মাতামহ এবং পিতামহের বাড়িতে যেতেন পুজোর সময় বলে বইটাই লিখেছে, সেই বাড়িগুলো কি এখনো আছে? মাতামহ পিতামহ এদের সেই সব বাড়িগুলো আছে, কিন্তু কিভাবে যেন মনে হয় বাসিন্দা বদলে গেলে বাসভূমিও বদলে যায়। আসলে আমার ঠাকুরদা নেই, আমাদের যে সেই একান্নবর্তী পরিবার ছিল সেটা ভেঙে গেছে। আমাদের যে বাড়ির অংশ ছিল, বিরাট চক মেলানো বাড়ি, সে আমাদের বাড়ির অংশ বিক্রি হয়ে গেছে, উচিত করেই দিয়েছি আমরা, কারণ ওটা মেনটেন করা সম্ভব না। সেই মিলিয়ে নেই, তবু কোনোখানে যেন মনে হয় আমি সেই এখনো পর্যন্ত সেই আকর্ষণই অনুভব করি, একই রকম। আপনি শেষ কবে গেছেন? তা বছর 6-7 আগে গেছি বোধহয়, তারপরে আর পারিনি। আর আমি তখন রেডিও শান্তিনিকেতনে আমার একটি টক ছিল, ওরা একটা বড় করে রেকর্ড করছিল, সেটা দাদুর জন্মদিন উপলক্ষে একটা কথিকা আর কি, বা আলোচনা। তো সেই সময় শান্তিনিকেতন থেকে আমি লাভপুর যাই আর কি, গাড়িতে গিয়ে একবেলা বোধহয় একটু ছিলাম, যতদূর মনে পড়ছে, তারপর আবার চলে আসি। সেই শেষ দেখা লাভপুরের সঙ্গে। লাভপুর একটা অপূর্ব সুন্দর গ্রাম ছিল, এত সুন্দর গ্রাম। আমি বলছি গ্রাম শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে নয়, গ্রাম বলতে অনেক মানুষ একসঙ্গে আছে, তাদের মিলিয়ে, বহু মানুষকে মিলিয়ে একটা একত্রিত একটা চরিত্র তৈরি হয়। আমার মনে হয় যে গ্রাম হচ্ছে সেটাই, সমস্ত মানুষের একতার একটা ভূমি।
আমরা সেখানে আহ, কতজনের তখন যখন ছোট ছিলাম গেলে বিহ্বল হয়ে যেতাম। শহরে তো আর এটা পেতাম না, কলকাতায় পেতাম না। কিন্তু সেই আহ, কতজন কতভাবে এসে একবার চিবুকটা নেড়ে আদর করে দিয়ে যাচ্ছে। এক একজন এক এক নাম, এটা কে রে, গঙ্গার বেটা নাকি? আবার কেউ বলছে চে এ শান্তির বেটা। এই যে এই, এসো ভাই একটু মিটি খেয়ে যাও, মিটি মানে মিঠাই। তখন পুজোর সময় গুড়ের পাক আর আহ, ওই নানা রকম সিঁড়ি ভাজা বলতো, এগুলো মিলিয়ে একটা করে নাড়ু তৈরি হতো, আরো কত রকমের নাড়ু হতো। খইবিল্লু, তারপরে আহ চেনার নাড়ু, কত আরো আরো কত কি, নারকেল নাড়ু তৈরি হতো। সেই সব বলে এসে খেয়ে যেও। সেগুলো প্রচুর আহ, খাওয়া হতো শৈশবে। এখন আর মনে হয় যে এইভাবে বাড়িতে তৈরি তৈরি আর হয় না লাভপুরে। কিন্তু ওটা লাভপুরে প্রত্যেকটি বাড়িতে ওই ট্র্যাডিশনটা ছিল। আর যাই হোক, আমি বলতে গেলে অনেক বাইরে চলে যাব, তুমি আমাকে নিয়ন্ত্রণ করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আপনি দৌহিত্র, আপনি আপনার লেখালেখির ক্ষেত্রে কি তার কোনো পরামর্শ পেয়েছিলেন কখনো? হ্যাঁ, আমার একবারের ঘটনা, আমার কবিতার খাতা, তখনও পর্যন্ত দাদু জানেনও না ওসব, একটি লাল রঙের কবিতার খাতার সেটটি নিয়ে আমি কোথাও গিয়েছিলাম বাইরে, গিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছি, হঠাৎ দাদুর চোখে পড়লো। দাদু ঘরের ভেতরে, হ্যাঁ এদিকে আয়। আমি বললাম হ্যাঁ যাই বলে সিঁড়ির একটা ইয়ের ওপরে, থামের ওপরে আমি ওই খাতাটা রেখে ভেতরে ঢুকেছি। তো তার নজর টিকলো। আমি একটা কথায় বলবো যে এই প্রসঙ্গে, ঠিক সেই সময়কার মানুষদের চেনা যায় এর মধ্যে। তো দাদুর ঠিক নজরে পড়েছে, ওটা কি রাখলি? এখনকার প্রশ্ন হচ্ছে, এইরকম ঘটনা ঘটলে প্রথমেই হচ্ছে যে আচ্ছা ওটা প্রাইভেট ব্যাপার, ওর দেখাতে চাইছে। তখন ওই রকম নয়। কিন্তু আমার নাতি আবার তার আবার প্রাইভেট কি আছে, তাকে নিয়ে আয় ওটা নিয়ে আয়। আমার ও কিছু না, আরে কিছু না, তাই যে কিনে আসছি বলে নিয়ে গেলাম। যাওয়ার পরে একটি কবিতা যেখানে আমার আহ, আহ, লেখা বিষয়বস্তু হচ্ছে আমি একজন আহ, কেরানি এবং আমার দুঃখের বৃত্তান্ত কিরকম। তা দাদু খানটা পড়ে বললো হ্যাঁ, ভালো লেখা, তোমার ভালো হাত আছে, ভালো হাত, কিন্তু তুমি কি কেরানি? আমাকে নিজে যা নাও তা লিখবার চেষ্টা করবে না। হ্যাঁ, কোনো মিথ্যা নিয়ে কারবার করো না। তুমি যা জানো, যা দেখেছো তাই নিয়েই লিখবো, তাতেই হবে, ভালো লিখেছো। কিন্তু আমার নিজের জীবনে সারা জীবন এটা এক ধরনের আহ, বলবো যে মন্ত্রের মতো কাজ করে। ফলে আমার আমার সবসময় মনে হয়েছে এই যে যা দেখিনি, আমি যা লিখি তার কিন্তু প্রায় কিছুই দেখিনি আসলে। হ্যাঁ, চর্মচক্ষে দেখা নয়, দেখতে হবে একেবারে ভেতরে চলতি। আমার নিজের কবিতার ক্ষেত্রেও তাই মনে হয়। কত কি, আহা, এই যে কত কি যে ঘটে যাহা তাহা, এমন কেন সত্য হয় না, যেটি সত্য হয় সেটাই লিখতে হয়। এবং সেই রকম যা ঘটে তা সত্য নয় সবসময়। তার থেকে যে যে প্রচ্ছায়া আমার মনের ভেতরে প্রতিফলিত হয়, সেই প্রচ্ছায়াই হচ্ছে আসল সত্য। আমি সারা জীবন সেই নিয়েই থাকি, খুব ভালো আছি, খুব আনন্দের সুখে। আমি জানি না পাঠকরা এর থেকে কতটা কি হতে পারেন, কিন্তু আমি নিজে এইটুকু বিশ্বাস করি যে জগৎকে আমরা ঠিক যেভাবে দেখি, এটিতে যেমন নানা রকমের ঘটনা প্রবাহ, রাজনৈতিক, সামাজিক ইত্যাদি, এর চেয়েও গভীরতর
একটা সংবাদ ওই সমস্ত জীবনের ভেতরে আছে। সেই গভীরতর সংবাদ হচ্ছে যে ওই একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, একই সত্য এবং যুক্তরা তাদের নানা নামে বলে। তো এখন আমি এই নিয়ে আমার নিজের কোনো মন্তব্য কারোর ওপর চাপিয়ে দেব না। আমি যা দেখছি, আমি যা জানি সত্য বলে শুধু সেটাই লিখবার চেষ্টা করি। কিন্তু সেটা একটা কবিতা, একজন সাহিত্যিকের কথা, আর একটা সায়েন্টিফিক স্টেটমেন্টের প্রপোজিশনাল ট্রুথ, দুটো এক বিষয় নয়। মানে প্রকৃতপক্ষে যদি বলা হয় তাহলে এটাই বলতে হবে যে সত্যিকারের সাহিত্য হচ্ছে সেটাই যেটা হওয়া উচিত। সত্যিকারের সাহিত্য হচ্ছে সেটাই যেটা আসল সত্য। আমি নিজে বরাবর শুধু সেই আসল সত্যের সন্ধানে আছি, এবং আমি এটুকু বুঝি যে সেই আসল আরো সহজ করে তার নাম যদি বলি, সে নাম হচ্ছে আনন্দ। আজকে এই অশীতিপর বয়সে পৌঁছে আপনার কি মনে হয় যে আপনি যদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাতি না হতেন, তাহলে সাহিত্যিক বিশ্বদেব মুখোপাধ্যায়ের কি আলাদা কিছু যায় আসতো, বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাতি হয়ে কি কিছু যায় এসেছে? আমি নিশ্চয়ই এসেছি। আমি আমার চোখের সামনে দেখেছি একটা বীরভূমের বঙ্গভূমির সেই রুক্ষ মাটি থেকে উঠে এসে একজন মানুষ কোনো একাডেমিক ডিগ্রি, কোনো সফিস্টিকেশনের তোয়াক্কা না করে কোথায় যেতে পারে, এটা আমি দেখে নিজে বুঝেছি যে তাহলে আমার পক্ষেও অসম্ভব না। সেটা আজও বিশ্বাস করি গভীরভাবে। আমার নিজের ব্যক্তিগতভাবে বিশ্বাসের ভূমি মূলত গড়ে উঠেছে বিজ্ঞানের ওপরে। আসলে আমি যে কোনো গল্প কবিতা নিয়ে মাথা খাওয়া বা এমনকি গান করবো, এসব তো ভাবেওনি কখনো। আমি সারাদিন যন্ত্রপাতি নিয়ে থাকতাম ছেলেবেলা থেকে। ওই বিজ্ঞান, একটা রকেট বানানোর চেষ্টা হ্যাঁ, করেছিলেন ইত্যাদি হ্যাঁ, আছে। হ্যাঁ, ঠিকই। আমাদের সারাদিন আমার জগৎটাই ছিল বিজ্ঞানের জগৎ, ছোট্ট থেকে। আমি নিজে কোনোদিন ভাবতেই পারিনি যে বিজ্ঞান ছাড়া আর আমার কোনো অস্তিত্ব থাকতে পারে। তো যাই হোক, আমি নিজে দেখলাম যে আমার ইচ্ছা, আমার ভাবনার সঙ্গে জীবনের ভাবনা সবসময় মেলে না, কিন্তু তাতে হাল ছেড়ে দিতে নেই, হতাশ হয়ে যেতে নেই। জীবনের আমরা সবসময় জীবনের কাছে বুঝবার চেষ্টা করি যে জীবন থেকে আমরা কি পেতে পারি, কিন্তু আমরা কখনো ভাবি না যে জীবন আমার কাছ থেকে কি পেতে পারে, আমরা জীবনকে কি দিতে পারি, জীবন আমাদের কি দেবে, এই চিন্তাতেই আমরা মগ্ন থাকি। কিন্তু আমরা জীবনকে কি দেব এটা যদি ভাবতাম তাহলে এত দুঃখ থাকতো না। আপনার মধ্যে বিজ্ঞান চেতনা এবং আধ্যাত্ম চেতনা এই দুটোই তো খুব ভালোভাবেই উপস্থিত। এইখান থেকে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, কবিতার আগমন মানে এখনো এবং ধরছি যৌবনে, কবিতার আশাটা আপনার কাছে কিভাবে ঘটে? দেখো, খুব সুন্দর প্রশ্ন, ভারী সুন্দর প্রশ্ন। আমি নিজে প্রথমে একটা ছোট্ট কথা বলে নিই। আমার কাছে বিজ্ঞান, কবিতা, দর্শন বলে সব মিলিয়ে বিশ্ব জগৎ, জীবন, এটা একটা কংগ্লোমারেটেড হোল, একেবারে মানে একীকৃত সত্য একটা। এগুলোকে আলাদাভাবে বিচ্ছিন্ন করা যায় না। আমার বিজ্ঞানের জন্য কবিতা লিখতে কোনো অসুবিধা হয় না, কবিতার জন্য বিজ্ঞানের কাজ করতে কোনো অসুবিধা হয় না, ভাবতে। আপনি কি কবি, মানে এখানে কি বাধা দিচ্ছি, আপনি কি কবিতার মধ্যে নিজে যখন লেখেন তখন না হলেও পরে যখন লেখা পড়েন বা অন্য কারোরও লেখা পড়েন, কবিতার মধ্যে কি আপনি যুক্তি পরম্পরা খোঁজেন? না,
কবিতার নিজস্ব যুক্তি পরম্পরায় আছে এবং আহ, আহ, প্রচলিত অর্থে যুক্তি পরম্পরা না থাকলেই ভালো হয়। আমি বিশ্বাস করি যে ওটা তো খুব কেজো জিনিস। ইয়ে যুক্তি পরম্পরা আমরা বিজ্ঞানে ব্যবহার করি বা কোনো কিছু। মানে এই যে দু ধরনের কবিতারও নিজস্ব যুক্তি পরম্পরা, হুম, তার গতি আছে, হুম, তো সেটা হুম। কবিতার নিরিখে বিজ্ঞানসম্মত। তাই আমি বলছি, বিজ্ঞানের নিরিখে যে যুক্তি পরম্পরা আর কবিতার যে যুক্তি পরম্পরা, দুটোই আলাদা। এই দুটো যুক্তি পরম্পরার গতি যখন আপনার মধ্যে কাজ করে, আপনি দুটোকে কিভাবে আলাদা করে দেখেন? আমি সত্যি কথা বলতে কি, আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে আমার কাছে কবিতার এবং বিজ্ঞানের যুক্তি পরম্পরার যে ঠিক কোথায় পার্থক্য, কোথায় মিল, এগুলো আমার আজও মাথায় ঢোকে না। আমি নিজে বিশ্বাস করি যে জীবনটা যেমন তেমনই। যেমন একটা বোর্ডের উপরে অনেকগুলো বিন্দু দিয়ে দিলে তুমি, এবার তুমি বললে যে এই বিন্দুগুলো দিয়ে দেওয়া হলো, এর ইকুয়েশনটা বের করো, তুমি এর এর সমীকরণটা কি হবে বের করো। এই দুটো মানে সমীকরণটা যে ওর সঙ্গে সত্যি সত্যি ওতপ্রোত হয়ে আছে, এটা ভেবে নেবার কোনো কারণ নেই। তেমনি আমি বিশ্বাস করি যে আমার আমার নিজের মনে হয় যে মানুষের ডিপেস্ট ইমোশন যেটা, সেটাই কবিতা। আহ, তার ভাষার ভাষার নানা শব্দের মতো কখনো তার ভেতরে যুক্তি এসে যায়, তার ভেতরে তোমার এগুলো উপকরণ মাত্র তার। হুম। না হলে যুক্তি চিনেই যা কিচ্ছু যায় আসে না। আর এই সত্যি কথা বলতে যদি বলো যে আমি এই বিজ্ঞানের দিক থেকে কিছু ভুল বললাম কিনা, কিচ্ছু কিচ্ছু যায় আসে না। যেটা সবচেয়ে সেটা সুন্দর হলো কিনা, এটা আনন্দময় হলো কিনা, সেটাই আসল কথা। অনেকে বলবেন যে সব কবিতাই কি আনন্দময় হয়, দুঃখের কবিতাও তো হয়। দুঃখ তো আনন্দেরই একটা প্রকার। ওস্তাদ ফয়াজ খান সাহেবের পূর্বীর আগে সে খেয়ালটির কথা মনে পড়ছে, মথুরা না যাও মোরা কানহা। আহ, বৃন্দাবনে অশ্রুর রথ নিয়ে এসেছেন এবং কৃষ্ণকে নিয়ে যাবেন। তো সেই সময় ব্রজবালারা সবাই কাঁদছে, ব্রজবাসীরা কাঁদছে, কানা তুমি মথুরায় যেও না। এই যে গান, এর ভেতরে মানে এই যে কোমল দৈবাতের স্পর্শে যে হৃদয় বিদারক একটা যন্ত্রণা, একটা যেন মেন্টাল ডিপ্রেশন, সেটা যতবার ওই দৈবাত তিনি স্পর্শ করছেন যেন ভেতর পর্যন্ত মুচড়ে ওঠে। অথচ পরে দেখি যে আসলে কোথাও দুঃখ নেই। যখন এই গান শুনছি দেখেছি যে মন্দার যখন ছিল চোখের জলে ভেসে গেছি। আর এখনো মনে করি যে অদ্ভুত ব্যাপার যে যেটা সবচেয়ে দুঃখের সেটাই সবচেয়ে প্রিয়তম গানের কথা বলে, এবং সবচেয়ে এই সবচেয়ে মিষ্টি গানের কথা বলে। তো সে তো আমরা জানি সবাই। সেই রকম এরকম অজস্র গানের মধ্যে আমরা বুঝতে পারি যে কি করে যে পূর্বী রাগটা কি সত্যি দুঃখের, দুঃখের যদি হয় তবে তাকে আনন্দের বলছি কি করে। অথচ যদি আনন্দের না হয় তাহলে শুধু দুঃখের সামনে অত হাঁটু গেড়ে বসে থাকি কেন আমরা? আসলে আনন্দের প্রকাশ নবরসের মধ্যে দিয়ে, এবং এই নটি রস হয়তো একটু হাতে এদিক ওদিক হতে পারে, কেউ কেউ অন্য দু একটা রস যোগ করতে পারে, কিন্তু মানে মূল কথাটা হচ্ছে এটাই যে এর যে অন্তর্নিহিত যে উদ্দেশ্য সেটা আনন্দ। যে আনন্দ ওই রসশাস্ত্র অনুসারে সমস্ত নবরসের একটা সাম্য অবস্থাকে আনন্দ বলে। এইটুকুই বুঝি আমি, এবং আমার মনে হয় কবিতার উদ্দেশ্যও তাই, যে কোনো প্রকৃত শিল্পের উদ্দেশ্যও তাই।
এরপরে যে প্রশ্নটা করব সেটার উত্তর প্রথমে হ্যাঁ বা নাতে নেব, তারপর পরের প্রশ্নে যাব। আপনি কি বামপন্থী বলে নিজেকে মনে করেন? না, দক্ষিণপন্থী বলে মনে করেন? না, আপনার রাজনৈতিক অবস্থান? আমার কোনো রাজনৈতিক অবস্থান নেই। মানে সংসদীয় গণতন্ত্রের রাজনীতি সম্পর্কে আপনার কোনো ভাবনা আমি চিন্তা? একজন কবি, বিজ্ঞানী, এবং সত্যি কথা বলতে কি আমি এত গভীরভাবে এর ভেতর ডুবে থাকি সারাক্ষণ, আমার অন্য কিছু প্রয়োজন হয় না, অন্য কিছু প্রয়োজন হয় না। এবার একটা কথা আমি বলছি যে আমি বামপন্থী নই কেন, এটা এই জন্যেই যে আমি বামপন্থার সঙ্গে প্রায় জোর করে বস্তুবাদিতাকে যুক্ত করা হয়, আমার মনে হয় এর কোনো প্রয়োজন ছিল না। এত একটা কোর্স, একটা যেটা আম, বলবো যে একটা ইকোনমিক একটা প্রবলেমকে, সেটাকে রূপ দেবার জন্য এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম কোনো ফিলসফিক কোনো ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের মতো কিছু এটা যুক্ত করার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। এটা আমার হচ্ছে ১ নম্বর ধারণা। ২ নম্বর হচ্ছে যে আমি সংসদীয় গণতন্ত্র যদি বলবো, তাহলে আমি বলবো যে সবচেয়ে যেটা প্রধান আমি বিশ্বাস করি, যদি বলো যে আমি বিশ্বাস করি যে এইগুলো কোনোটার দ্বারাই কিছু হবে না, এই কারণে যে বিশ্ব জগতের যে আসল সত্য, সে সত্য ঈশ্বর, এবং ঈশ্বর যদি না থাকতেন তাহলে অন্যরকম কথা ছিল। আর ঈশ্বর যেহেতু আছেন, সেহেতু কথাটা আর একরকম। হ্যাঁ, আমাকে যদি কেউ বলে যে এই বিষয়ে তিনি আমাকে কন্ট্রাডিক্ট করবেন এবং তর্ক করতে চান, আমার খুব তাতে একটু স্পৃহা নেই, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমার কোনো অসুবিধাও হবে না তাতে। এই কারণেই বলছি যে এই সমগ্র বিশ্ব জগতের যে অস্তিত্বটা, সে অস্তিত্বটাকে ধারণ করে আছে যে সত্য, সেই সত্যের নাম হচ্ছে চিন্ময়তা বা চৈতন্যময়তা। আমি নিজে এটা গভীরভাবে বিশ্বাস করি। আই হ্যাভ রিজনস টু বিলিভ দ্যাট যে এই বিশ্ব জগৎ আসলে চৈতন্যময়, চিন্ময়। সে তার নিজের ইচ্ছা মতো চলে, সেখানে ভালো মন্দ, হ্যাঁ, শুভ সব আছে। সেগুলিকে এইভাবে কাঠখোট্টা মার্কা কতগুলো প্রপোজিশনাল ট্রুথ দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করে লাভ নেই। বিশ্ব জগৎটা চৈতন্যময়, আপন চৈতন্যে চলে। একটা উদাহরণ বলছি যে কেন বলি, যে কোনো যদি বলো বিষয় আমরা প্রশ্ন করি কেন, আচ্ছা বিশ্ব জগৎটা কেন, এই প্রশ্নটা আমরা করি না কেন? বিশ্ব জগৎ কেন, যে কোনো ক্ষেত্রে কেন প্রশ্ন করি, এবং সমস্ত কেনরই যদি একটা তার আগে আর একটা কেন থাকতে হয়, তাহলে এটা ফ্যালাসি অফ ইনফাইনাইট রিগ্রেস বলা হয়। এবং মানে অনবস্থা দোষ, কেউ কারোর উপরে দাঁড়িয়ে নেই। কাজেই ব্যাপারটা ঠিক সেটা নয়। এই বিশ্ব জগতের কারণ কি, এই প্রশ্ন যদি করা হয়, তাহলে এর কারণ হচ্ছে বিশ্বজগৎ নিজেই। নিজের সে নিজেই নিজের অস্তিত্বকে নির্ধারণ করে, এবং সে চৈতন্যময় বলেই এটা সম্ভব। একটা তর্ক মাঝে মধ্যেই বিভিন্ন মহলে উঠতে দেখি যে একজন কবির সমাজের প্রতি কোনো দায় আছে কি নেই। আপনার কি মনে হয়? আমি তাদের জিজ্ঞেস করবো, সেই সব কবিদের আহ, কবিদের যে তাহলে কবি আমার পাঠকেরও প্রশ্ন হতে পারে। পাঠকেরও আমি জিজ্ঞেস করবো যে যে কবির দায়টা কিসের উপর। একই সঙ্গে দুটো দায় আমি বুঝতে পারি না। একটা দায় হচ্ছে কবিতার প্রতি দায়, হ্যাঁ, আর সমাজের প্রতি হতে পারে, মা বাবার প্রতি। সমাজের প্রতি দায়টা কি কবিতার পথ দিয়ে হতে পারে না? ওয়েল, আমি আমি নিজেকে আই হ্যাভ নেভার ট্রাইড। আমার মনে হয় যে পারে না, এই জন্যে যে সমাজের ভেতরে
মানে বিশ্ব জগতের অস্তিত্বের, আপন অস্তিত্বের যে অপার সৌন্দর্য, যে অতলান্ত গভীরতা, যে বিশালত্ব, তার তুলনায় এগুলো কিছুই নয়। কবিতা কি কমিউনিকেশনের উপকরণ হতে পারে বলে আপনার মনে হয়? কি কমিউনিকেশন তো করা হয়। হ্যাঁ, মানে মানুষের সঙ্গে কমিউনিকেশনের উপকরণ। হ্যাঁ, বা আমি বলছি, আমি তো কবিতা দিয়ে মানুষের সঙ্গে কমিউনিকেশনই করি। হ্যাঁ, তাহলে মানুষেরই তো সমষ্টি হচ্ছে সমাজ। তাহলে কি সমষ্টি অর্থ সমাজ? তাহলে তো মানে সমাজের সঙ্গে কমিউনিকেট করছেন। but আমি তো সেটা বলি, কিন্তু সেটা আসল উদ্দেশ্য এটা আমি বলিনি। কারণ মানুষের কমিউনিটি যে যে কিন্তু সেটা আপনি বলছেন যে আমি স্বাভাবিকভাবে হচ্ছে কোনো দায় পূরণের জায়গা থেকে হচ্ছে। এটাও নয়। আপনার দায় পূরণের তো কোনো, আমি আমি সত্যি কথা বলছি যে কবি কারো ভৃত্য নয় যে সে কোনো কতগুলো ফাইফার মাছ খাটবে। আমি শুধু বলছি যে এই যে মানে সমাজের প্রতি আমার অনেক মানুষ মিলিয়ে সমাজ, অতএব মানুষের প্রতি আমার যদি মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারি, মানেই সমাজের সঙ্গে কমিউনিকেট করা, এটাই উদ্দেশ্য। আমি বলবো যে এই সমাজ অজস্র মানুষ নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ইতিহাস, অজস্র জীবদের ইতিহাস, আমি তার সঙ্গেই কমিউনিকেট করি। হ্যাঁ, আমার আমি বলছি যে আসলে কমিউনিকেশনটা হয় কিন্তু নিজের সঙ্গে, নিজের নিজের সঙ্গে নিজের কথা বলা। কবিতার উদ্দেশ্য খানিকটা সেটাই, এবং সেটাই আনন্দ সৃষ্টি করে প্রকৃতপক্ষে। এই যে জীবনটা যে নিরস নয়, আমি এই আমার বাড়ির সামনে তাকিয়ে দেখো, এইখানে গাছে কত পাতা, কত পাখি হাওয়া দিচ্ছে, কোথায় একটা এই সামনে একটি অশ্বত্থ গাছ, তার ঝুড়ি দুলছে হাওয়ার মধ্যে। এর যে অপার সৌন্দর্য, তাতে রাজনীতি খুশি হলেন কি না হলেন তাতে কিচ্ছু যায় আসে না। আমি অপার খুশি হয়ে উঠি, এবং এসবই আমার কাছে মনে হয় যে এগুলো মানুষকে ভালোবাসি বলেই মানুষের কাছে এগুলো পৌঁছে দিতে চাই। এই আনন্দের তুলনাহীন, মানে তুলনাহীন এর স্তর। আপনার কি কখনো মনে হয় যে চারপাশের বাস্তবতার থেকে আপনি বিচ্ছিন্ন থাকতে স্বচ্ছন্দ বোধ করেন? কেন মনে হচ্ছে এটা বাস্তবতা কাকে বলবে আগে, এবার না, আমি আপনাকে জিজ্ঞেস না, করছি। তুমি জিজ্ঞেস করছো তার মানেটা জানতে চাইছেন। আচ্ছা, তা আমি এই কারণে বাস্তবতারও বিভিন্ন স্তরভেদ আছে, হ্যাঁ, বিভিন্ন অর্থভেদ আছে। আমি একটা একটা কথা বলছি। আচ্ছা, ইয়ে কি বলে, আহ, এই একটা গাছের ওপর থেকে একটা টুক করে আপেল পড়লো। নিউটন ওখানে সঙ্গে সঙ্গে গ্র্যাভিটেশনাল ফিল্ডের কনসেপ্ট ইত্যাদি সব চলে এলো। ওটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব তো বাবু। ওটা কেন বাস্তব বলছি? কোথাও তো গ্র্যাভিটেশনাল ফিল্ড নেই বাপু। এই দুনিয়ায় কোনোখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড নেই। যে অর্থে আপেল আছে সে অর্থে গ্র্যাভিটেশনাল ফিল্ড নেই। প্রত্যক্ষ অর্থে। হ্যাঁ, নেই তো। তা ঠিক তেমনি আমি বলছি যে প্রকৃত ইমোশন যাকে বলে, সেই ইমোশন কিন্তু অনেক বেশি গভীরভাবে সলিড বাস্তব। সেটা ইমোশনের আমার কাছে, আমি যা আমাকে ইমোশনালি সামান্যতম পার্ট আউট করে না, সামান্যতম একটু দোলায় না, একটু বিচলিত করে না, সেটা নিয়ে আমার লিখবো কারণ মানে আপনি সেই অংশটার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারেন, সচেতনভাবে পারেন, না আপনি আপনার ভাবনার পরিসরে প্রবেশই করেন? কোনটার থেকে বলছি? এই ধরুন, মানে যে প্রসঙ্গ ধরে এতক্ষণ কথা হচ্ছে, সমাজ রাজনৈতিক বাস্তবতা, হুম। সেটা- আমি কিন্তু সমাজ রাজনৈতিক বাস্তবতার কথা বলছি না। আমি শুধু এই আমি সেই অ্যাঙ্গেল থেকেই প্রশ্নটা। বেশ, আমি তো ওকে বলছি, আমি বলছি যে আমি নিজে সবচাইতে যেটা বড় মানে বড় কথা যেটা বলবো, যে আমাদের সমাজ রাজনৈতিক বাস্তবতার সম্পর্কে আমাদের যে আহ, যে যে ইম্পর্টেন্স অ্যাটাচমেন্ট, সেটা বিরাট ভুল। ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। প্রতিটি মানুষ
প্রতিটি মানুষকে ভালোবাসবে, এই সহজ সত্য ছাড়া হ্যাঁ আর হলো কোনো সামাজিক বাস্তবতা নেই নেই নেই। আই ক্যান চ্যালেঞ্জ এনি মেটেরিয়ালিস্ট। হ্যাঁ, এবং আহ, আমি যে কম মেটেরিয়ালিস্ট তা না, আমি থিওরি অফ রিলেটিভিটির উপর রিসার্চ করেছি। আমি বহু মানে কট্টর লজিক্যাল সেমিনারে পেপার প্রেজেন্ট করেছি ইত্যাদি, সবই করেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে ওসব নয়, আনন্দিত হতে শেখাটাই হচ্ছে জীবন। আমার এবং একটা লেভেলে পরে এইটা আবিষ্কার করতে পারে মানুষ যে আমার আনন্দ যদি অন্যের দুঃখের কারণ হয়, তবে সে আনন্দ কখনো আনন্দ নয়, কারণ অন্যের দুঃখের কারণটা আমার দুঃখেরই কারণ। আমি কোনো মানুষকে দুঃখিত দেখতে পারি না, এটাও একটা কোনো জীব, কোনো একটা পাখি গাছ থেকে পড়ে গেল ঝপ করে, আমি আহা করে উঠি। আচ্ছা, এই যে আমি বলছেন, এই আমিটা কি ব্যক্তি বিশ্বদেব মুখোপাধ্যায় না মনুষ্য জাতির একজন প্রতিনিধি? দুটোর মধ্যে ফারাক নাও থাকতে পারে। মানে এই আমিটা কি আপনি শুধুমাত্র বিশ্বদেব মুখোপাধ্যায় হয়ে বলছেন? আরে যখন আমি তো দেখো এই বিষয়ে তো আমি কোনো কথাই বলছিলাম না। তুমি যখন কথা বলছো আমি তার উত্তর দিচ্ছি, তার মানে হচ্ছে আমি তখন শুধু ব্যক্তি বিশ্বদেব মুখোপাধ্যায় নই। হ্যাঁ, কারণ আমি যখন কথা বলছি তোমার সঙ্গে, তার মানে হচ্ছে যে আমি একজন এমন একজন আহ, ব্যক্তি হিসেবে কথা বলছি যিনি অসংখ্য ব্যক্তির মধ্যে একজন। আমি নিজে নিজে নিশ্চিতভাবে জানি যে যত নিষ্ঠুর লোকই হোক, একটা তার শিশুকে যদি এক কেউ এসে এক থাপ্পড় মারে বা আঘাত করে, তার কষ্ট হবে, আঘাত পাবে, তাকে একটু আহ, একটা হয়তো চকোলেট দিলে সেও খুশি হবে। মোট কথা, আমাদের এই কমননেস গুলো এগুলো আমরা মেনেই নিচ্ছি, মেনে নিয়েই বলছি যে আমার মনে হয় না যে হিউম্যান ইমোশনের যে এত বেশি খোঁচাখুচি করে এত রকমের তার স্পেসিফিকেশন দেওয়ার কোনো প্রয়োজন আছে। আমি শুধু বুঝতে পারি যে আনন্দকে আমরা চিনতে পারি, দুঃখকেও আমরা চিনতে পারি। আহ, দুঃখ আর আনন্দের যে যোগসূত্রের কথা একটু আগেই আমি বলছিলাম, ওই সব মিলিয়ে বিশ্ব জগৎকে চেনা মাত্র কয়েকটা ফিজিক্যাল প্রিন্সিপল দিয়ে সম্ভব, এটা আমি বিশ্বাস করি না। আমি নিজে বলছি, আমি চোখের সামনে দাঁড়িয়ে, জিজ্ঞাসা করছো বলেই বলছি, আমি চোখের সামনে আনন্দকে দেখতে পাই, সে দেহ ধারণ করে। আমি দেখি যে সমস্ত বিশ্ব জগতের ভেতরে আনন্দ টলমল করছে। হ্যাঁ, দেখো না যে কখনো হঠাৎ আহ, একটা আকাশের চেহারা একটু বদল হলো, হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের ভাবও বদলে যায়। এই সমস্ত জিনিসটা কখনো বসন্তের আকাশের যে আনন্দ, বর্ষার আকাশের যে গভীর জ্ঞানে না, সেগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে খুব। আমি নিজে সেগুলোকে অস্বীকার করে অন্য কিছু করার কথা আমার মনে হয় না কখনো। আর দ্বিতীয় কথা যেটা সত্য, যে এই খামোকা এই জগতের মেটেরিয়ালিস্টিক স্ট্রাকচারের ভেতরে জীবনের সত্যকে খুঁজে লাভ নেই, কারণ এই স্ট্রাকচারটা আসলে মেটেরিয়ালিস্টিক নয়, এটা আসলে স্পিরিচুয়াল, ডিপলি ডিপলি আমি বলবো যে due to consciousness that is being possessed by the entirety about the universe. বিশ্ব জগৎ চৈতন্যময়। এটা এর একটা উদাহরণ আমি যদি দিই তাহলে বুঝতে হবে, খুব অ্যাডক কথা বলছি না, এই যে হয়তো একটু দিন হয়ে যেতে পারে, কিন্তু সে খুব সংক্ষেপে বলছি। হাইসেনবার্গের প্রিন্সিপাল অফ ইনডিটারমিনেসি বলছে যে তোমরা একটা যদি কি বলে কোনো
পার্টিকুলার পজিশন এবং মোমেন্টাম আমরা যদি সাইমালটেনিয়াসলি ডিটারমিন করতে চাই তাহলে সেটা সম্ভব নয়। হ্যাঁ, অসম্ভব সেটা। এটা হাইসেনবার্গের প্রিন্সিপাল বলছে কোয়ান্টাম মেকানিক্সে। আমি আর এটা ইলাবোরেট করব না। তো কিন্তু নিউটনীয় পদার্থবিজ্ঞানে নিউটনিয়ান মেকানিক্সের সঙ্গে সঙ্গে তিনি যখন সমস্ত ক্যানোনিক্যাল ইকুয়েশনস গুলো সেট করে দিলেন বা প্রিন্সিপাল লজ অফ মোশন, তখন তিনি বললেন বা তার ডাইনামিক্সটা যে আমাকে যদি এই মুহূর্তে এইরকম যে আমি যদি সমস্ত পার্টিকুলার পজিশন এবং মোমেন্টাম একটা পার্টিকুলার মোমেন্টে যদি জেনে ফেলতে পারি, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনাদি অনন্ত অতীত থেকে অনাদি অনন্ত ভবিষ্যৎ পর্যন্ত প্রতিটি মুহূর্তের সবকিছু আমার জানা হয়ে যাবে। কিন্তু প্রবলেম হয়ে গেল হাইসেনবার্গের প্রিন্সিপাল আনার পর, যে আমরা কখনোই এই সাইমালটেনিয়াসলি পার্টিকুলার পজিশন আর মোমেন্টাম গুলো জানতেই পারি না। তা যদি হয় তাহলে যেটা সবচাইতে সাংঘাতিক কথা সেটা হচ্ছে এই যে পৃথিবীকে আমি যতই পর্যবেক্ষণ করি যাই করি, এর ভবিষ্যৎ এমনকি এটি তো খুব নিশ্চিতভাবে আমার হাতের মুঠোয় এসে যায়নি। এটা এটা কিছুতেই বলা সম্ভব নয় যে এটা সত্যি সত্যি এরকম হবে কি ওরকম হবে বলা যায় না। তাহলে তাহলে এই যে না জানাটা, মানে আমাকে এক্ষুনি জগৎকে জানিয়ে জগতের সবটা দেখিয়ে দিল, আমি ভবিষ্যৎটা জানতে পারছি। তো ভবিষ্যৎটা নির্ভর করছে কিসের উপরে, কার উপরে, কোন ইচ্ছার উপরে নির্ভর করছে? এই ভয়ঙ্কর প্রশ্নটা এসে দাঁড়ায়, যে প্রশ্নটা সত্যি সত্যি আছে আসলে। বিশ্বদেব দা, আপনার কবিতা যখন আমরা দেখি বা পড়ি, তখন সেই কবিতার মধ্যে তো বিভিন্ন স্তর আছেই, তার মধ্যে অন্যতম প্রধান সত্তা হিসেবে চিহ্নিত করতে পারি যে বঙ্গজ যে স্পন্দনটা, বাংলার যে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং পুরাণ উপকথা, গ্রাম বাংলা, এক এক কথায় বলতে গেলে যে বাংলার যে নিজস্বতা, এই বিষয়টাকে আপনার কবিতার অন্যতম অভিমুখ হিসাবে আমরা ভাবতে পছন্দ করি। উদাহরণ হিসেবে একটা কবিতা পড়ি, তাহলে আমার প্রশ্নটা হয়তো আরো সহজ হবে। কবিতা আছে আপনার পারণ বলে। ছিলাম আছিও থাকবো এই বঙ্গভূমে কিছুকাল, দামোদর ব্রত নিয়ে সাকান্ন বারণ, দেখো উঠোনে সংসার বৃক্ষ শাখে ধরেছে কর্মফল, খাও মনোরসনায় বলো বঙ্গ নাম, শ্রীহট্ট বগুড়া যথা, নদীপটে খড়ের নৌকাটি ধায় দূর তাম্রলিপ্তি, ধনেখালি শান্তিপুর হয়ে দুপাশে ধানের ক্ষেত, মাঝে আল নুকজপিঠ চলেছেন তর্ক পঞ্চানন, সূর্যি পশ্চিম মুখ, তাল তেঁতুলের আবডালে এখানে ছিলাম আছি। কিন্তু আরো কতকাল, স্বাদ ছিল পারণের দিন, সুপক্ক চাঁদের মতো গাঢ় ছায়া পাতার আড়ালে, রসঘন বঙ্গ সুখ, নতমুখ দেখে যাব নেমেছে ভূতলে গৃহস্থ জনের ঘরে, ঘরণী সন্ততি সহ চেখে যাব আরো কিছুকাল। একটা কবিতা, এরকম অজস্র কবিতা আছে আপনার। আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, কবিতারও তো নিজস্ব একটা সত্তা আছে। আমি কবিতাকে প্রাণহীন আমি মনে করি না। কবির যেমন সত্তা, কবিতারও সত্তা আছে। কবিতার এই সত্তাটাকে আপনি খুঁজে পেলেন কি করে, যে কবিতার ওই সত্তাটা আমার ভাষায় আশ্রয় দেবে? মুশকিল প্রশ্নটা। মানে আসলে একটা একটা মানুষ জন্ম থেকে বড় হয়, তার জন্যে তারপরে ধীরে ধীরে তার অভিজ্ঞতার জগৎ তৈরি হয়। এটাই তো জগৎ তার। হ্যাঁ, সেই জগৎটা যে কি করে তৈরি হয়, কেন তৈরি হয়, সে আমি জানি না। হ্যাঁ, আমি বলবো
যে আমাদের শাস্ত্রে একটি কথা আছে, প্রারব্ধ। হ্যাঁ, অর্থাৎ কর্মফল অনুসারে মানুষের জন্ম হয়, সব জীবেরই হয়। তো আমি বলবো যে এই সমস্ত জগৎ জুড়ে যে যত রকমের প্রাণী আছে, তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব জগৎ আছে। যে জগৎগুলো দেখো, লক্ষণীয় যে প্রতিটি মানুষ, এমনকি আমি আর তুমি দুজনে একই জগৎকে দেখছি না এই মুহূর্তে। আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো। হ্যাঁ, আমি তোমার পেছনের দেওয়ালটাকে দেখতে পাচ্ছি, তুমি আমার পেছনের দেওয়ালটাকে দেখছো। ফলে যে বিশ্ব জগতে যেখানে যতগুলি প্রাণী, যত জন দ্রষ্টা, ততগুলি বিশ্বব্রহ্মাণ্ড যেন অস্তিত্ব আমরা স্বীকার করে নিই। তো আমার মনে হয় যে সেই অভিজ্ঞতার জগৎ থেকে উঠে আসে আমাদের কবিতার ভাববস্তু উঠে আসে, ভীষণভাবে নড়িয়ে দেয় মানুষকে। মিশরের আপনার প্রায় 50 বছরের বেশি কবিতা লেখার সময়কাল। আজকে আপনার বয়স 81 বছর। আপনি যে আনন্দের কথা বলছিলেন, যে জীবনের সর্ববৃহৎ বা পরম লক্ষ্য হচ্ছে আনন্দ প্রাপ্তি, কবিতা লেখা কি আপনাকে সেই আনন্দ পাওয়ার দিকে এগিয়ে দিয়েছে কখন? বা কবিতা লিখে মনে হয়েছে সেটা? তা তো হয়। আমি একটা কথা বলি যে ধরো একজন আনন্দিত মানুষ, সে বসে ভাত খাচ্ছে, না সে বসে বই পড়ছে, না এখানে একটু বাধা দিচ্ছি, মাফ করবেন। আপনার আনন্দিত মানুষ কথাটার থেকে মনে হলো যে যখন কবিতা লিখছেন বা লেখার শুরুর সময় কি সেই মানুষটা আনন্দিত মানুষ থাকছেন, না লেখা শেষ হওয়ার পরে আনন্দিত মানুষে উত্তীর্ণ হচ্ছেন? তুমি এমন ভাবে কম্পার্টমেন্টালাইজ করতে চাইছো সমস্তটাকে, যাতে আমি বলবো যে ঠিক ওই রকম ব্যাপার তো নয়। আমি যদি আমার মনে আছে এই যে রাসেলের একটা লেখা যে somebody maybe may very well become an uncle not being aware of it. তো মানে এটা উনিও পানি মিলিয়ে এইসব কথা বলতেন চমৎকার লজিকের ইয়েতে। তো আমার মত হচ্ছে যে একটা মানুষ আনন্দিত হয়ে আছে, সে সে তার সে তখন একদম পরিপূর্ণ অবস্থা, সেটা তার তখন আমি অন্য কিছু এই বোধ আর থাকে না তার। না তখন কি তার কবিতার মধ্যে দিয়ে নিজেকে বই প্রকাশের প্রয়োজনও পড়ে? হ্যাঁ হয়, আমি বলছি তোমায়। আমি বলছি দেখো, আহ, মানে এটা আবার জন হসপার্সের একটা বইয়ের থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি। জন হসপার্স মেনশন যে যে মানে একটি মানুষ, আমরা বলতে পারি যে এভরিবডি শুড অ্যাবাইড বাই দ্য লজ অফ ট্রাফিক, এটা বলতে পারি। বাট নো, there is no point in saying that that somebody should abide by the laws of gravitation. একটা প্রেসক্রিপটিভ ল, একটা ডেসক্রিপটিভ ল। তো আমি বলছি যে আনন্দ হচ্ছে অস্তিত্বের ডেসক্রিপটিভ ল। যিনি মুগ্ধ, তাহারও পানে চাহ মুগ্ধ প্রাণে নিমেষ হারা আঁকি পাতে, জাগে না যোচনা রাতে। এই যে তিনি সব সময় জাগ্রত আছেন, নিমেষহারা আঁকি পাতে, এই জগতের দিকে একবার দৃষ্টি মেলে দিলে সে আনন্দকে প্রত্যক্ষ করা যায়। এবং আমি তাকে প্রত্যক্ষ করতে চাই কি না চাই সেটা ওর উপরে এটা নির্ভর করে না। যখন দেখান তিনি, তখন তো না দেখি উপায় থাকে না। আমি নিজে বলছি যে এই বিশ্ব জগৎকে বহুবার আনন্দময় রূপে আমি দেখেছি, বহুবার, বহুবার। তাতে
আমি নিজে খুব জোর করে এই কথাটা বলছি, এই ভয় থাকা সত্ত্বেও যে অনেকেই এটাকে বিদ্রুপ করবেন। হ্যাঁ, ও আহ, একজন লোক অস্ট্রেলিয়ায় গিয়ে চিড়িয়াখানায় প্লাটিপাস দেখে এসেছে, আহ, বললো যে আমি প্লাটিপাস দেখেছি। অন্যরা সবাই বললে ওরকম আবার হয় নাকি, হাসি ঠাট্টা করতে শুরু করলো। তাতে তো অন্তত যে মানুষটা প্লাটিপাস দেখেছে তার কোনো দোষ হয় না। তো আমার নিজের এইটুকুই মনে হয় যে জগতের যে রূপ আমি দেখেছি সেরূপ অন্য কেউ নাই দেখতে পারে। অন্যরা যে রূপ দেখছে আমি তো সে রূপ দেখছি না। তা- আপনার কথা শুনে মনে হয় আপনি এইটাও পারেন যে কবি সত্তার থেকে পাঠক সত্তাকে পৃথক করে রাখতে পারেন বলে আমার ধারণা। কবি সত্তা থেকে পাঠক সত্তাকে, হ্যাঁ। হ্যাঁ আমি ডেফিনেটলি যে কোনো কোনো কবি কখনো পাঠক নয়। হ্যাঁ। যে যিনি কবি তিনি কবি, আর যখন পাঠক তখন পাঠক। তিনি পাঠক। পাঠক হিসেবে জিজ্ঞেস করছি যে আপনি পাঠক হিসেবে বিশ্বদেব মুখোপাধ্যায়ের কবিতাকে কি বিশ্লেষণ করবেন দু এক কথায়? মানে বিশ্বদেব মুখোপাধ্যায়ের কবিতা পাঠক হিসেবে আপনার কাছে কি? আরে বাবরে দারুণ, আমি তো দারুণ বলে মনে করি বলেই ওইটা লিখেছি। আমার সর্বস্ব দিয়ে আমি লিখেছি তাকে আমি আহ, আহ, কেন কেন তৃপ্ত? হ্যাঁ আপনি তৃপ্ত? মানে কবি হিসাবে যে কবির তো নিজস্ব একটা তৃপ্তি থাকে। আই হ্যাভ ডান হোয়াট আই কুড ডু। আমি যা করতে পারতাম তাই করেছি। আমি তুমি যদি বলো না আপনি কি রবীন্দ্রনাথের মতো তৃপ্ত বা শেক্সপিয়ারের মতো তৃপ্ত, আমি বলবো যে না তা নয়, আমি আর নাম করতে চাই না। আবার অনেকের সঙ্গে তুলনা করে বলতে গেলে আমি বলবো যে না তার চেয়ে অনেক বেশি তৃপ্ত, তাদের নাম করতে চাই না আমি। আমার বক্তব্য হচ্ছে যে কবিতাকে, আমার মনে হয় কবিতাকে ওইভাবে খুঁজে বোধহয় লাভ নেই। আমি আমি যখন কবিতা যখন লিখি তখন আমি ওর ব্যক্তিগতভাবে কবিতাই হয়ে যায় আর কি। আমি ব্যক্তিগতভাবে ওই কবিতার যে অবয়ব সেই তার ভেতরেই বাস করি আমি। and that's what I can do. আমি তার বেশি আর পারি না তো, ওইটুকুই চেষ্টা করেছি, ওইটুকুই পারি। এখন মানুষের কতগুলো ডিমান্ড আছে জীবনের কাছ থেকে, যে ডিমান্ডগুলো ফুলফিল করার জীবনের কর্তব্য কিনা আমি জানি না। ও তো আমার কবিতার কর্তব্য বলে আমি কখনোই মনে করি না। আমি নিজে বিশ্বাস করি যে আমার কবিতার একমাত্র কর্তব্য হচ্ছে তার আনন্দময় সুন্দর হয়ে ওঠা। আমি সেই চেষ্টা করেছি সবসময়। আমি সেটা খুব সচেতন চেষ্টাই থাকে না। কবিতাটা এমন একটা বিষয় যা আমার কাছে, এই যে বললাম যে ফয়াজ খান পূর্বেই শুনছিলাম, কিংবা ওস্তাদ আব্দুল করিম খাঁ যমুনা কে তীর ভৈরবী ঠুংরি শুনছি, কিংবা কোনো রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে হঠাৎ আহ, আমার তোমার আনন্দ ওই এলো দ্বারা এলো 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 যখন শুনছি তখন আমি ওই আনন্দেই হয়ে যাই। সত্যিকারের কথা সত্যি কথা বলতে গেলে তুমি তো তখনই তার প্রতি জাস্টিফাই হও, তাকে বিচার করতে তুমি যথেষ্ট পরিমাণে জাস্টিফাইড হও যখন তাকে তুমি নিজে তার জায়গা তার অবস্থানে নিজেকে রাখতে পারো। একমাত্র তখনই তার তাকে ঠিক বিচার করতে পারো। তা আমি সেই হিসেবে বলবো যে আমি সবসময় চেষ্টা করেছি, মানে ওই জীবনটাকে আমি ব্যবহার করার চেষ্টা করছি বা এগুলো ভাবলে ভুল হবে। আমি নিজে বুঝতে পারি যে আমার ভেতরে এক অন্ধ আবেগ আছে। জল খুব তেষ্টা পেয়েছে, জল খাচ্ছি। এর যেরকম এটা এই ঠিক যেরকম ব্যাপার, কবিতা ঠিক সেরকম ব্যাপার। কবিতা আমাকে গভীরভাবে আপ্লুত করে রেখেছে, তারপরে আমি কবিতা লিখেছি। এখন তুমি একটা প্রশ্ন অনেকক্ষণ আগে করেছিলে, সেটা বলতে গিয়েও আমি সেটা তো বলা হয়নি। সে কথাটা হচ্ছে কবিতাটা কিভাবে আসে প্রথম। আমি শুধু বলছি যে প্রথম কবিতাটা
কবিতার প্রথম পংক্তি যে কিভাবে আসে সেটা একটা গভীর রহস্য, আমি আদৌ জানি না। তবে দ্বিতীয় পংক্তিটা কি করে আসে সেটা জানি। সেটা হচ্ছে প্রথম পংক্তিটাকে অনুসরণ করে দ্বিতীয় পংক্তিটার আগমন ঘটে। কখনো কবিতা ছেড়ে যেতে পারে এই ভয়ে কাজ করেছে, নাকি ছেড়ে গেলেও সেটা স্বাভাবিকভাবে? না না, আমি বরাবর জানি যে আমি যখনই আমার কবিতা ছেড়ে টেরে যাচ্ছে মনে হয় আমি তখন অন্ত নিয়ে বেশি ইনভলভ হয়ে যাই, প্রবন্ধ নিয়ে ইনভলভ হয়ে যায়। কখনো কখনো এমন হয়েছে অনেকদিন লিখতে পারিনি। এমনি মাঝখানে প্রায় বছর ৫ থিওরি অফ রিলেটিভিটির ওপর কাজ করেছিলাম, তখন শিলিগুড়িতে ছিলাম। আমাদের দু একটা পেপার ইন্টারন্যাশনাল জার্নালেও বেরিয়েছে। তো এখন সেই সেই যে তোমার সময়, আহ, তখন আমি কবিতাকে প্রায় ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ সেই সময় আমাকে কলকাতা থেকে চিঠি দিলেন শরৎ সুনীল নন্দী সংবেদ পত্রিকার তরফ থেকে, এই যে আপনি লিখছেন না কেন, লিখুন, অনেকদিন লেখেন নাই। আবার নিজের মনে করে সংবেদের জন্য লিখুন। চিঠি আমার কাছে এখনো আছে। সেই সব আহ, আসলে আমি বেরোলাম, তারপরে আবার নতুন করে লিখতে শুরু করলাম শেয়াসলপুর জাগরণের মতো। আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, আপনি তো কবিতা লিখেইছেন দীর্ঘ এত বছর ধরে, পাশাপাশি আপনার গদ্য রচনাও বিপুল, সেটা গল্প হোক, প্রবন্ধ হোক, দর্শন চিন্তা হোক। এমন কি হয় বা হয়েছে যে অতিরিক্ত গদ্য চর্চা কোথাও কবিতার মানে কি বলবো শার্পনেসটাকে কোথাও কমিয়ে দিচ্ছে বা দেয় বলে আপনার মনে হয়েছে? কারণ দুটো দু রকমের মাধ্যম বলে কি আপনি চিহ্নিত করেন, নাকি পুরোটাই এক হয়ে আসে? না, আমার কাছে কেন বলছি, আমি বলছি যে কোনো মানে কোনো গদ্য তার চরমতম শার্পনেসের প্রকাশ যদি না ঘটায় তবে সেটা ঠিক ঠিক গদ্য হয় না। প্রকৃতপক্ষে এইখানেই একেবারে চুলচেরা একটা হিসেব, শার্পনেসের হিসেব যেটা তুমি বললে, সেটা যদি আমি আহ, মেনেই নি, তাহলে আমি বলবো যে আমি আমার গদ্যকেও সমান মর্যাদা দিয়ে লিখবার চেষ্টা করি। আমার গল্প কথা এই প্রসঙ্গে বললে আমি নিজে মানুষটা একটু উদ্ভট, সব মানুষই উদ্ভট, আমিও উদ্ভট একটু। আমার গল্পগুলোর যে গতি প্রকৃতি, সেটার সাধারণত আহ, মানুষের জীবনের ঘটনা ইত্যাদি এইগুলোর মূল ব্যাপার না। আমার গল্পের উৎস হচ্ছে সবসময় একটা ফিলোসফিক্যাল ক্রাইসিস, এমনকি ম্যাথামেটিক্যাল ক্রাইসিসও হতে পারে। সেইগুলোর থেকে আমার গল্পগুলো তার গতি পায়। সেগুলো বলবো যে তার তার মূল অনুপ্রেরণা সেইখান থেকেই। তুষারের দা, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যদি আপনার দু তিনটে কবিতা পড়েন। এটা খুব কঠিন এখন বেরিয়ে আমার ইয়ের আপনার একটা বড় কাজ মহাবয়ারামৃত গীতা আমার খুব পছন্দের, সেটা নিয়ে কথা হলো না, যাই হোক উল্লেখটুকু রইল। ভবিষ্যতে কখনো শুধুমাত্র ওইটা নিয়েই একটি দীর্ঘ আলোচনা হবে। জাস্ট আমি পড়ছি, হ্যাঁ। তার আগে তুমি এটা সম্পর্কে কিছু বলে দিও, কারণ কারণ এটা আর আমার মনে হয়েছে ওই বইটা খুব উল্লেখযোগ্য একটা কাজ আপনার, যে পয়ারে যেভাবে গীতার অনুবাদ করেছেন, মানে আমার ব্যক্তিগতভাবে খুবই প্রিয় একটা বই। এবং অক্ষরবৃত্ত চর্চার দিক দিয়েও যদি ভাবি, তাহলেও ওই বইটি যখন কোথাও আটকাচ্ছে বা অনেক দিন কবিতার কাছে পৌঁছানো হচ্ছে না,
তখন শুধুমাত্র অক্ষরবৃত্ত ফন্টার কাছে ফিরে যাওয়ার জন্যই মাঝে মাঝে ওই বইটা খুলেছি, মানে সেইভাবে উপকার পেয়েছি, মানে লিখিতভাবে বইটা কাজে দিয়েছে। এই একটা বই, যে বইটা তুমি জানো অনেকে নিয়মিত এই বইটা পাঠ করে। আচ্ছা। অনেকে আছে যারা এই বইটাই নিয়মিত পাঠ করে। তার একটা কারণ হচ্ছে ওই ওই যে সহজবোধ্যতা, বাংলা ইতে লেখা, তারপরে তার পাশাপাশি যেগুলো ব্যাখ্যা, সারাংশ, বা আরো ভালো হচ্ছে বাঁদিকের পাতায় সংস্কৃত শ্লোক, ডান দিকের পাতায় বঙ্গানুবাদ, এবং সেই বঙ্গানুবাদটা নিছক গদ্যাকারে না, একেবারে নিখুঁত কবিতা ধর্ম মেনে পদ্যাকারে। শেষ বর্ষণ এখনো বিস্মৃত হই নাই। বঙ্গসন ১৩৪০। সময় আষাঢ় মাস, সন্ধ্যাকাল সবিশেষ। রবীন্দ্রনাথ তদবধি সশরীরে। পূবের জানলা খুলে আকাশের আনন্দ ধারাকে দুহাতে আবাহন করছেন। অবিশ্রাম কালো স্রোতে ভেসে কাগজের নৌকা যায় ছইয়ের ভেতর। জড়সড় হিউলে পুতুলগুলি, ছোট ছোট মাটির কলস, অন্ধকার স্তূপাকার হাড়ি কুড়ি ভরা মাঝ গ্রামে। এপারে কুমোরটুলি, ওপারে অনন্ত জোড়া সাঁকো। তখনও ভূমিষ্ঠ হই নাই এই ঘর। অন্য ঘরে ডুমের আলোয় চৌকির এক পাশে পিতৃদেব, পিতৃব্য, কারো সব আত্মীয় স্বজন। অধিক দেখি না, আদো অন্ধকারে ঝাপসা হয়ে আসে। এখনো আষাঢ় মাস, বৃষ্টি হয়, তথাপি বর্ষণ। মনে পড়ে শেষবার সন্ধ্যাকাল, ১৩৪০ বঙ্গসন। ধন্যবাদ। আর আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আর্ট পৌরকে ধন্যবাদ এই আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। গৌরব রায় এবং দেবার্গ দাসকে ধন্যবাদ, তারাই মূলত আর্ট পৌরের কর্ণধার। আমরা বিশ্বদেবদার সঙ্গে এতক্ষণ কথা বললাম, তার কবিতা কেন্দ্রিক ভাবনা চিন্তা, জীবন কেন্দ্রিক এবং আরো বিভিন্ন পরিসরে তার ভাবনার যে বিস্তৃতি, সেগুলো উঠে এলো আলোচনায়। শুনলাম অনেকটাই, কতটা আত্মস্থ করতে পারলাম জানি না, কারণ আত্মস্থ করার পথ বা আত্মস্থ করার সময়কাল তো এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, সে একটা বিস্তৃত পর্ব। যাই হোক, আমাদের দ্বিতীয় পর্ব সমাপ্ত হলো। আমরা এই কাজটি আরো করে যাওয়ার চেষ্টা করব, অগ্রজ কবিদের অডিও ভিজুয়াল মাধ্যমে ডকুমেন্টেশন করার। আজ আপাতত এটুকু। ভালো থাকবে।